অফলাইন এবং অনলাইনে আমার সাথে যারা আছেন তাদের সবাইকে জানাই সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আজকে আমরা শারীরিক শিক্ষা সংগঠন ও প্রশাসনের বিষয়ে কয়েকটা কোশ্চেনের উপরে আমরা আলোচনা করব এবং ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আপনারা প্রশ্নে অবশ্যই পাবেন। প্রথমে আমরা খুব ছোট শর্ট কোশ্চেন, বায়োলজ কি বা বায়োলজ বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ম্যাক্সিমাম টাইম এই কোশ্চেনটা আসে। 19 সালে আসছে, 21 সালে আসছে, 23 সালেও আসছে এই কোশ্চেনটা। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে বায়োলজ কি, বায়োলজ বলতে কি বোঝায়। কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য কি করা হয়, আয়োজনকারী কর্তৃপক্ষের আন্তর্জাতিক কিছু আইন কানুন মেনে প্রোগ্রাম করতে হয়, যে কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতা করতে হয়। এই মানে আপনার আন্তর্জাতিক পর্যায়ে যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন ছাড়া মানে নিজেদের কিছু নিয়ম কানুন তৈরি করাকেই বলা হয় বায়োলজ। অর্থাৎ আমি আন্তর্জাতিক পর্যায়ে যে নিয়ম কানুনগুলো মানছি, সেগুলোর পাশাপাশি আয়োজককারীরা নিজস্বভাবে যে কিছু আইন বা নিয়ম শৃঙ্খলা যে তৈরি করে, সেটাকেই বলা হয় বাইলস। একদম খুবই ছোট এক কথায় সুন্দর করে লিখে দেবে যে কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় যদি আহ, আন্তর্জাতিক পর্যায়ে যে নিয়ম কানুনগুলো আছে, সেগুলোর পাশাপাশি আয়োজককারী তাদের নিজেদের যে নিয়ম কানুন তৈরি করেন, তাকে বলা হয় বাইলস। এবার সেন এস্টাগার্ড কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এস্টাগার্ড কোশ্চেন মাস্ট বি আসবে। এস্টাগার্ড কি? অ্যাথলেটিক্সের বেলায় প্রথম লেনে, অর্থাৎ একটা 400 মিটার ট্রাকে কয়টা লেন থাকে? এটা কিন্তু এক কথায় প্রশ্নে কিন্তু আসে যে একটা 400 মিটার ট্রাকে কয়টা লেন থাকে? 8টা লেন থাকে। তো প্রথম লেনে যে অ্যাথলেট দৌড়ায়, কোনটা? আপনারা ভিডিও হুম। করেন, কে যেন চয়ন রায়, প্লিজ আপনার ভিডিওটা অফ করবেন। চয়ন রায়, আপনার ভিডিওটা অফ করেন, মিউট করেন, ভিডিও মিউট করেন। আচ্ছা, যে পথের দূরত্ব 400 মিটার, দৌড় শুরু হওয়ার পরে দ্বিতীয় হতে শেষ লেনের প্রত্যেক অ্যাথলেটিকই ক্রমান্বয়ে বাবা, বেশি দৌড়ায়। মুন্সিপালিটি দিয়ে 500 টাকা তেল পালি, ধ্যান খরচ করে আচ্ছা, ওই আপনি কিছু বলছেন? চয়ন রায়, আপনি কি কিছু বলছেন? তাহলে আপনার ভিডিওটা মিউট করেন। ভিডিও অন থাকলে অন্যরা শুনতে পায় না। প্লিজ আপনার সাদা না ভিডিওটা মিউট করেন। মিনিট করতে করতে ভিডিওটা বড় হবে। আচ্ছা, এতে কিন্তু আমার মানে ব্রেক হয়ে যায়, পড়ানোটা ব্রেক হয়ে যায়। তো প্রথম লেন্থের যে দৌড়ায়, তার থেকে অন্যরা যে দৌড়ায় সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। হ্যাঁ, এই যে কে কতটুকু বেশি দৌড়াচ্ছে তা বের করার জন্য যে পদ্ধতি কাজে লাগানো হয়, সেটাকে বলা হয় স্ট্যাগার্ড। অর্থাৎ কে কার থেকে বেশি দৌড়াচ্ছে, কতটুকু দৌড়াচ্ছে, এটা একটা পদ্ধতির মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে বের করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় স্ট্যাগার্ড। এই স্ট্যাগার্ড করার একটা সূত্র আছে, সূত্রটা আমি বলছি। ডিস্টেন্স
into pi into number of curves equal স্টাগার্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টাগার্ড বের করতে হয়। 400 মিটার একটা ট্রাক অঙ্কন, এটা কিন্তু আপনাদের আসবে। 400 মিটার একটা ট্রাক অঙ্কন, এটা অবশ্যই আসবে। আহ, এটা আসলে হাতে কলমে না হলে হয় না, তবুও আমি আপনাদেরকে দেখাবো আজকে যে আপনারা কি এরকম কোনো একটা পিকচার কি আপনাদের বইতে দেখেছেন? এরকম ভাবে 400 মিটার একটা ট্রাক অঙ্কন করতে হবে। এটা হাতে কলম না হলে হয় না, কানে কারণ এটা হচ্ছে কম্পাস ধরে, এখান থেকে কম্পাস কম্পাস ধরে এই ভিডিওটা অন করে এই দেবো। এই কার্ভ গুলো তৈরি করতে হয়। এই কার্ভ গুলো তৈরি করতে হয়। আর এই পাশে হচ্ছে লেন্থ। এই লেন্থ গুলো 8টা থাকে, 8টা লেন্থ থাকবে, অর্থাৎ 8জন প্লেয়ার কিন্তু দৌড়াবে এই লেন্থে। ঠিক আছে, আমাকে এটা কার্ভ, এটা হচ্ছে সপ্তাহে বার কার্ভ। চলে আসবে বলে। আমি বলছি বারবার, তারপর এটা ভিডিও ইয়ে হচ্ছে। হ্যাঁ, নাও। হুম। এখন এটা হচ্ছে আমরা এই যে কার্ভ, এখান থেকে 8জন দৌড়াবে, 8জন এখান থেকে, চয়ন 8জন, রয়, 8টা লেন্থ। চয়ন রয়, আপনি ভিডিওটা অফ করেন। হ্যাঁ, চয়ন রয়, আপনি প্লিজ ভিডিওটা মিউট করেন। চয়ন রয়, আপনি ভিডিওটা মিউট করেন, আপনার জন্য আমাদের প্রবলেম হচ্ছে। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? চয়ন রায়, প্লিজ আপনার ভিডিওটা মিউট করেন। তখন তো এই 8টা লেন, 8টা লেনে 8জন প্লেয়ার দৌড়াচ্ছে, কে কার থেকে বেশি দৌড়াচ্ছে, এই যে পদ্ধতিটা আমরা বের করবো, এটা হলো স্টাগার্ড। আর এর ভিতরে অনেকগুলো ইভেন্ট চলে, অ্যাথলেটিকে অনেকগুলো ইভেন্ট এর ভিতরে চলে। এই ইভেন্ট গুলো আমরা ইন্ডিকেট করে দেবো, লিখে দেবো। যেমন হ্যামার, থ্রোয়িং, যেগুলো আছে থ্রোয়িং, জাম্পিং, সেগুলো হচ্ছে এই এই আপনার ট্রাকের মাঝখানে চলে। এই ট্রাকের মাঝখানে চলে, এই ট্রাকের মাঝখানে কোন কোন গেমগুলো চলে সেগুলো হচ্ছে আমরা ভিতরে লিখে দিব। যে হ্যামার, তারপরে আপনার শর্ট ফুট, ডিসকাস, জ্যাভলিন, তারপরে হাই জাম্প, লং জাম্প, এগুলো কিন্তু সব এই ট্রাকের ভিতরে চলে। তো ভিতরে আমরা এই খেলার নামগুলো সব উল্লেখ করে দেবো। আপনারা 400 মিটার একটা ট্রাক সুন্দর করে দেখে নেবেন, বইতে আছে, এগুলো দেখে নেবেন, নিয়ে ঠিক সেইভাবে একটা ট্রাক অঙ্কন করে ভিতরের পয়েন্টগুলো লিখে দেবেন, ফুল মার্কস পাবেন। তো এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা এভাবেই হয় যে একটি ট্রাক তৈরি করতে, সরি, দুটি কার্ভের দূরত্ব 240 মিটার। এই যে কার্ভ, এই যে কার্ভ গুলা, এই কার্ভের দূরত্ব হচ্ছে 240 মিটার। বিজ্ঞানসম্মত 400 মিটার ট্রাক অঙ্কন করুন। অর্থাৎ আপনাকে কিন্তু এই যে কার্ভের যে দূরত্ব, সেটার পয়েন্ট দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার আপনি সূত্রতে ফেলে আপনি, এটা কি বলছে, 400 মিটারটা ট্রাক অঙ্কন করুন।
তো এলপি মানে হচ্ছে সোজা রেখা। এলপি দৌড়ের ব্যাসার্ধ হচ্ছে আর, আর হচ্ছে দৌড়ের ব্যাসার্ধ, আর সি হচ্ছে বাঁকের ব্যাসার্ধ অর্থাৎ কার্ভ। বাঁকের ব্যাসার্ধ হচ্ছে সি। একটু মনে রাখবেন, দৌড়ের ব্যাসার্ধ হচ্ছে আর, আর সোজা রেখা যেটা, এই সোজা রেখা যেটা, সেটা হচ্ছে আমরা বলি এলপি। তো কোশ্চেনে এটাও থাকতে পারে যে এলপি 400 মিটার, এরকম লেখা থাকতে পারে। হ্যাঁ, সি দেওয়া থাকতে পারে, সংক্ষেপে আর দেওয়া থাকতে পারে। তখন আপনি মনে করবেন দৌড়ে আর দেওয়া থাকলে দৌড়ের ব্যাসার্ধের কথা বলছে, আর বাঁকের ব্যাসার্ধ সি দেওয়া থাকলে মনে করবেন কার্ভের কথা বলছে। আচ্ছা, তা এখানে দুটি কার্ভের দূরত্ব বা বাঁকের দূরত্ব কে আমরা এই করে আগে যে একটা সূত্র বললাম, ওই সূত্রতে ফেলে আমরা কি করব, স্ট্যাগার্ড বের করব। প্রথমে যে আছে, প্রথম যে দৌড়াচ্ছে যে প্লেয়ার, তার স্ট্যাগার্ডটা আমরা বের করব। আহ, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে সি অর্থাৎ কার্ভ, কার্ভের দুইটা দুইটা কার্ভের 240 মিটার করে দেওয়া আছে। পায়ের মান হচ্ছে 22/7, অর্থাৎ 22/7। এটা হচ্ছে কিন্তু পায়ের, এটা হচ্ছে পায়ের হচ্ছে মান এটা। বয়স সমান 7 দিন, 22/7 দুইটা কার্ভের, দুইটা কার্ভের মান হচ্ছে 240। তারপরে 240 আর এর মান বের করবো। এখানে কিন্তু আমরা কাটাকাটি করে নিচ্ছি, এখানে কাটাকাটি করে নিচ্ছি। কাটাকাটি করে আমাদের 420/11। অতএব আর এর মান হচ্ছে, এটা যদি আমরা আহ, এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 38.18 মিটার। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 38.18 মিটার। এটা হচ্ছে আর এর, আর এর অর্থাৎ আপনার দৌড়ের ব্যাসার্ধ। দৌড়ের ব্যাসার্ধ হচ্ছে আমরা 38.18 মিটার বের করলাম।
এবার বাঁকের প্রকৃত ব্যাসার্ধ বাঁকের প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে আমরা এই যে 38.58 মাইনাস এত মিটার। তাহলে বাঁকের প্রকৃত ব্যাসার্ধ বের হলো হচ্ছে আমাদের 37.88 মিটার। অতএব ব্যাস হবে হচ্ছে, এটা ডাবল করতে হবে, ব্যাস হবে এটা ডাবল করবো আমরা, যদি ডাবল করি তাহলে হবে আমাদের 75.6। এটা হচ্ছে আমাদের স্ট্যাগার্ড বের করার পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় স্ট্যাগার্ড। এবার আসেন, 8টা লেনে যখন 8জন প্লেয়ার দৌড়াচ্ছে, কে কতটুকু দৌড়াচ্ছে সেটা আমরা এবার বের করব, যে কে কতটা বেশি দৌড়াচ্ছে। চারশো মিটার দৌড়ের ক্ষেত্রে প্রত্যেক দৌড়বিদের স্ট্যাগার্ড হবে, প্রথম লেনের স্ট্যাগার্ড আমরা 0 ধরব। প্রথম লেন হচ্ছে প্রথম স্ট্যাগার্ড 0 মিটার। তাহলে প্রথমটা আমরা ধরবো হচ্ছে 0 মিটার। দ্বিতীয় লেনের স্ট্যাগার্ড হবে হচ্ছে, তখন আমাদের এটা হবে হচ্ছে 7.04 মিটার। আচ্ছা, এবার এই 0.04 মিটার 7.04 মিটার তৃতীয় যখন স্ট্যাগার্ড যখন দৌড়াবে, তৃতীয় লেনের স্ট্যাগার্ড, তখন হবে হচ্ছে এইটার সঙ্গে হচ্ছে আমরা ওই যে 7.66 প্লাস যোগ করব, এরপর থেকে শুধু যোগ হবে, প্লাস 1 মিটার। চতুর্থ স্ট্যাগার্ড এখানে আমরা এটা দিয়ে হচ্ছে 0.70 মিটার প্লাস 7.6। হচ্ছে 22 22
পঞ্চম লেনে যে দৌড়াচ্ছে তার হচ্ছে 22, 36 যোগ 7, 7.6 আমরা প্রত্যেকটার সাথে যোগ করবো, তাহলে 30.02 মিটার। বাড়ছে কিন্তু একটা লেনে গিয়ে বাড়ছে, লেন বাড়ছে। ষষ্ঠ লেনের স্ট্যাগার, ষষ্ঠ লেনে যে দৌড়াচ্ছে তার স্ট্যাগার হবে প্রত্যেকটার সাথে 7.66 যোগ করব, 33.68 মিটার, 6 মিটার। সাঁইত্রিশ পয়েন্ট 68 প্লাস 45 মিটার। অষ্টম লেনের স্ট্যাগার হবে তখন এটার সাথে যোগ করবো, 6 ইকুয়াল 53 মিটার। এইভাবে আমরা 8 জন প্লেয়ারের স্ট্যাগার বের করে ফেলবো। খুব সহজ, খুবই সহজ। আপনারা একটু ট্রাই করলে, একটু চেষ্টা করলে, একটু দেখে নিলে পেয়ে যাবেন যে কিভাবে হচ্ছে স্ট্যাগার গুলো বের করতে হয় এবং 400 মিটার একটা ট্রাক কিভাবে অঙ্কন করতে হয়। এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের আসবে, প্রশ্ন আসবে। আচ্ছা, এবার হচ্ছে এর পরে একটা অংশ, এটা এর আগের দিন আমি দেখিয়েছি এটা, যে 400 মিটার। আচ্ছা, এলপি যদি বের করতে বলে, এটা আমরা স্ট্যাগার্ড বের করলাম, বাকেট। আচ্ছা, 400 মিটার অ্যাথলেটিকের এটা হচ্ছে কার্ভের মান বের করলাম। হ্যাঁ, ওকে। তাহলে আজকে আমরা বাইলস আর স্ট্যাগার্ড এবং 400 মিটার ট্রাক অঙ্কন, এগুলো অবশ্যই আসবে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর আগেও আমি আপনাদেরকে মনে হয় একটা ক্লাসে আলোচনা করেছি, আজকে বলছি যে শারীরিক শিক্ষার সংগঠন ও প্রশাসনিক কিছু কাঠামো আছে, এই কাঠামোগুলো কিন্তু আসে। তো শারীরিক শিক্ষার সংগঠন ও প্রশাসনিক যে কাঠামো, সেটা ছকটা হবে ঠিক এইভাবে, যে প্রথমে হচ্ছে থাকবে মন্ত্রী, মন্ত্রী, তারপর সচিব, তারপরে অতিরিক্ত সচিব, তারপর যুগ্ম সচিব, তারপরে উপসচিব, ঊর্ধ্বতন সহকারী সচিব, সহকারী সচিব এবং অন্যান্য কর্মচারী। আমি ছকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে হচ্ছে মন্ত্রী, মন্ত্রী, ঠিক আছে। তারপর হচ্ছে সচিব, তারপরে সচিব, অতিরিক্ত সচিব,
তারপর হচ্ছে যুগ্ম সচিব, তারপরে হচ্ছে উপসচিব, তারপরে হচ্ছে ঊর্ধ্বতন সহকারী সচিব, ঊর্ধ্বতন সহকারী সচিব, তারপরে সহকারী সচিব, তারপরে অন্যান্য কর্মচারী। তাহলে আমরা কি বুঝতে পারছি আমাদের প্রশাসনিক যে কাঠামো, সেটা হচ্ছে প্রথমে মন্ত্রী, তারপরে হচ্ছে সচিব, তারপর অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, ঊর্ধ্বতন সহকারী সচিব, সহকারী সচিব, আর অন্যান্য কর্মচারী। এটা হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। এটা কিন্তু অবশ্যই আসে। এটা আপনাদের চেয়েছিলাম একটা পরীক্ষার আগে একটা প্র্যাকটিক্যাল করাই দিতে। এটা প্র্যাকটিক্যাল করলে সবচেয়ে ভালো হয়। যে আপনার প্রাত্যহিক সমাবেশটা কি? প্রাত্যহিক সমাবেশ কিন্তু আসবে, প্রশ্ন আসবে। প্রাত্যহিক সমাবেশ হচ্ছে, আমরা জানি যে বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন কার্যক্রম শুরু হওয়ার আগে যে সমাবেশ অনুষ্ঠিত হয়, অর্থাৎ আমরা সবাই স্কুল কলেজ বা স্কুল কলেজ স্কুলে বেশি হয়, প্রাইমারি সেকশন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাসেম্বলি হয়, যেটাকে আমরা অ্যাসেম্বলি বলি। এই অ্যাসেম্বলি হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। এটা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হওয়ার আগে সকালে সবার আগে সকল স্টুডেন্টদেরকে একটা মাঠে একত্রিত করে, সেখানে ক্রীড়া শিক্ষক থাকেন, প্রধান শিক্ষক থাকেন এবং অন্যান্য সহকারী শিক্ষকরা থাকেন। এটা কিভাবে পতাকার কোন পাশে ক্রীড়া শিক্ষক দাঁড়ান, পতাকার কোন পাশে প্রধান শিক্ষক দাঁড়ান এবং অন্যান্য শিক্ষকরা কিভাবে দাঁড়াবেন, কিভাবে লাইন এবং ফাইল হয়, শিক্ষার্থীরা যে সামনে দাঁড়ায় সেখানে হচ্ছে যদি পাশাপাশি দাঁড়ায় তবে সেটা হবে হচ্ছে ফাইল, আর মানে পিছনে পিছনে যদি দাঁড়ায় সেটা হবে হচ্ছে লাইন। এভাবে আমরা লাইন ফাইল প্রাথমিক সমাবেশের কার্যক্রম, প্রথমে কি হয়, প্রথমে আপনার প্রার্থনা হয়, তারপর হচ্ছে শপথ গ্রহণ হয়, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন হয়, জাতীয় সঙ্গীত হয় এবং শারীরিক কসরত হয়। এই বিষয়গুলো আপনারা সুন্দর করে একটুখানি পড়ে নেবেন, কোশ্চেনটা পড়ে নেবেন। এটার ভিতর থেকে অনেক প্রশ্ন পাবেন, অনেক প্রশ্ন পাবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনাদেরকে করবো যে পরীক্ষা কি? শারীরিক শিক্ষায় পরীক্ষার উদ্দেশ্য এবং খেলোয়াড়দের যোগ্যতা ও জ্ঞান পরীক্ষা আলোচনা করব। এটা একটা বড় প্রশ্ন, আমি সংক্ষেপে শেষ করছি। হ্যাঁ, পরীক্ষাটা হচ্ছে শিক্ষার্থীর পারদর্শিতা কিংবা কৃতিত্ব পরিমাপের প্রধান উপায়। অর্থাৎ একজন শিক্ষার্থী, সে কি শিখলো, তার যে পারদর্শিতা, তার যে কৃতিত্ব, সেটা পরিমাপের একটা উপায় হচ্ছে পরীক্ষা। যে কোনো বিষয়ে একজন শিক্ষার্থীর সামর্থ্য, নৈপুণ্য, অর্জিত জ্ঞান অথবা সাফল্য যাচাইয়ের প্রক্রিয়া কিংবা পদ্ধতি হচ্ছে পরীক্ষা। মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষা হলো অন্যতম প্রধান উপায়। এটা শিক্ষা এবং বৃত্তি
নির্বাচনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত হয়ে থাকে। শিখন কাজের সাথে পরীক্ষা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। শিখন শিখন এবং শিক্ষণ কর্মকাণ্ডের কার্যকারিতা যাচাই করার এক প্রচলিত কৌশলই হচ্ছে পরীক্ষা। আচ্ছা, এবার পরীক্ষার বৈশিষ্ট্য দেখেন কি কি। পরীক্ষা শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে সাহায্য করে থাকে। অর্থাৎ এবছর আমরা যেগুলো পড়াই সেগুলোর উপরে একটা পরীক্ষা নেই, সেই পরীক্ষা দিয়ে সে সাফল্যের সাথে কি করে পরবর্তীতে ক্লাসে সে উত্তীর্ণ হতে পারে। পরীক্ষা হলো শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতার পরিমাপক। সবাই কিন্তু একই রকম ভাবে রেজাল্ট করে না, সবাই কিন্তু একই নম্বর পায় না, ভিন্ন ভিন্ন পায়। ঠিক আছে, সেটা তার দক্ষতা, তার কৌশল। আচ্ছা, এটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের কর্মকাণ্ডের সাফল্যের পরিমাপক হিসেবে কাজ করে। এটি শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করে। অর্থাৎ একটা শিক্ষার্থী যখন একটা পরীক্ষা দেওয়ার পরে যখন একটা ভালো রেজাল্ট করে, তখন পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যেতে তাকে উদ্বুদ্ধ করে। আচ্ছা, এটি পাঠে শিক্ষার্থীদেরকে মনোযোগী করে তোলে। শিক্ষার্থীকে কি করে, পড়াশোনার দিকে মনোযোগী করে তোলে। কারণ একটা পরীক্ষা শেষ, আমার এই লেসনটা শেষ, তাহলে আগামীতে যেমন নতুন লেসনটা আছে সেটা পড়ার জন্য কিন্তু সে আগ্রহ পোষণ করে। পরীক্ষা শিখন প্রস্তুতি দান করে থাকে। পরীক্ষার শিখন কি করে, আমাদের আগামীতে প্রস্তুতি হতে সাহায্য করে। পরীক্ষার শিক্ষক শিক্ষার্থীর মাঝে প্রেরণা দানকারী হিসেবে কাজ করে থাকে। একটা চাপ সৃষ্টি করে, প্রেরণা সৃষ্টি করে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা সমূহ চিহ্নিত হয় এবং তা দূর করার উপায় বের করা যায়। অর্থাৎ আপনি পরীক্ষার মাধ্যমে আপনার শিক্ষার্থীদের ক্যাটাগরিটা পরিমাপ করতে পারবেন। কে ভালো শিক্ষার্থী, কেউ দুর্বল শিক্ষার্থী, কেউ অনেক ভালো শিক্ষার্থী। হুম এটা আপনি এই ক্যাটাগরিটা বের করে ফেলতে পারবেন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার শিক্ষার্থীর মেধাক্রম চিহ্নিত করার উপায়, অর্থাৎ 10 জন শিক্ষার্থীর ভিতরে একজন অবশ্যই সবার থেকে একটু বেশি মেধাবী হবে। এটা বের করার একমাত্র কিন্তু কৌশল বা উপায় হচ্ছে পরীক্ষা। পরীক্ষা শিক্ষার্থীর শিক্ষা মান সুরক্ষার সহায়ক। এবার শারীরিক শিক্ষায় পরীক্ষার উদ্দেশ্য, শারীরিক শিক্ষা বা পরীক্ষার উদ্দেশ্য কি, প্রায় একই ধরনের শারীরিক গঠন বিশিষ্ট শিক্ষার্থীদেরকে নির্বাচিত করা। অর্থাৎ একই ধরনের শারীরিক গঠন বিশিষ্ট, যেহেতু আমরা করেছি, আমাদের গঠন কিন্তু 3 প্রকারের যে গঠন আছে, একটোমরফি, মেসোমরফি, অ্যান্ডোমরফি। এই যে গঠন, এই গঠনগুলো আপনি বেছে নিতে পারবেন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার মাধ্যমে পাঠ অনুশীলনের সঠিক নির্দেশ দিয়ে তা বাস্তবায়ন করতে পারবেন। পরীক্ষার মাধ্যমে অনুশীলনে উদ্বুদ্ধ করা, খেলোয়াড়দের কোনো কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা, খেলাধুলায় শিক্ষার্থীদের ক্রমোন্নতি দান করা এবং সর্বশেষ পারদর্শিতা চিহ্নিত করা। অর্থাৎ আপনি যদি পরীক্ষা না নেন, আপনার কোন শিক্ষার্থী কোন খেলায় বেশি পারদর্শী সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন বিকেএসপিতে যখন শিক্ষার্থী নেওয়া হয়, স্টুডেন্ট নেওয়া হয়, তখন কিন্তু তার একটা এক্সাম নেয় এবং সেটা মাঠে মাঠে একটা ফিজিক্যালি একটা এক্সাম নেয়। এই এক্সাম নেওয়ার সময় তারা খেয়াল করে যে এই গঠনের এই শিক্ষার্থী কয়েকটা স্টেপে তারা, 5টা কি 6টা স্টেপে তারা আহ লাফ, ঝাঁপ, দৌড়, হ্যাঁ, এর ভিতর দিয়ে তারা বেছে নেয় কোন শিক্ষার্থী অ্যাথলেটিকে ভালো হবে, কোন শিক্ষার্থী ফুটবলে ভালো হবে, ক্রিকেটে ভালো হবে, জিমন্যাস্টিকে ভালো হবে, উশুতে ভালো হবে, বা থ্রোয়িং বা হাই জাম্প, লং জাম্প, লাফ ঝাঁপে কোন শিক্ষার্থীটা ভালো হবে, ওরা কিন্তু সেই হিসেবে সেই শিক্ষার্থী কিন্তু সেই গেমের দিকে নিয়ে যায়। অর্থাৎ এই এক্সামগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে
যে শিক্ষার্থী বাছাই করা, যে কোন শিক্ষার্থীকে কোন খেলায় তাকে নেওয়া যাবে। আচ্ছা, খেলোয়াড়দের শারীরিক যোগ্যতা ও জ্ঞান পরীক্ষা। শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানে খেলোয়াড়দের শারীরিক যোগ্যতা এবং জ্ঞান পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। এখানে কয়েকটি পরীক্ষাগত পদ্ধতির উল্লেখ করা হলো, যার দ্বারা খেলোয়াড়দের শক্তি, গতি, দক্ষতা, নমনীয়তা এবং ক্ষিপ্রতা পরীক্ষা করা হয়ে থাকে। তো বিস্তারিত যেমন আমি সংক্ষেপে বলছি, যে প্রথমে হচ্ছে তাদের শক্তি পরীক্ষা করা হয়, খেলোয়াড়দের শক্তি পরীক্ষা করা হয়। তারপরে গতি পরীক্ষা করা হয়, যে তার গতিটা কতটা দ্রুত। নমনীয়তা, জ্ঞান পরীক্ষা করা হয়, ঠিক আছে, যে যে কতটা সে নমনীয়তা, খেলোয়াড় ভিতরে কতটা নমনীয়তা চায়, এটা সে পরীক্ষা করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ক্ষিপ্রতা পরীক্ষা। হুম, যে বিশেষ করে এটা দেখা হয় রান, অর্থাৎ দৌড়ে। দৌড়ে দেখা হয় যে এই শিক্ষার্থী কত দ্রুত দৌড়াতে পারে, এবং তার এনার্জি, তার ক্ষিপ্রতা, এনার্জি থাকলে তার ক্ষিপ্রতা বেশি থাকবে। এই পরীক্ষার মধ্যে আপনি একজন দৌড়বিদকে বেছে নিতে পারবেন, একজন দৌড়বিদ শিক্ষার্থী আপনি তৈরি করতে পারবেন। তো এই হলো আমাদের আজকের আলোচনা। পরীক্ষা কি, শারীরিক শিক্ষায় পরীক্ষার উদ্দেশ্য এবং খেলোয়াড়দের যোগ্যতা ও জ্ঞান পরীক্ষা আলোচনা। তা এই ছিল আমাদের আজকের আলোচনা। আর আগামী ক্লাসে আমি যদি ক্লাস পাই পরীক্ষার আগে, তো অবশ্যই হাউস সিস্টেম সম্পর্কে আপনাদের আরেকটু ধারণা দেব। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা কোশ্চেন। এটা এটার ভিতর থেকে ছোট বড় প্রশ্ন আসে। তো এটা আমরা আগামীতে আলোচনা করব, ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরো অন্যান্য, যেমন খেলাধুলা পরিচালনা পদ্ধতি কত প্রকার, কি কি, এই ধরনের প্রশ্নের উপরে আমরা আগামীতে অবশ্যই আলোচনা করব। আজ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।